দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার মানুষ, পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, পাথর নিক্ষেপ, আহত শতাধিক মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ছে। কেউ বলছে এটাই মোদি সরকারের শেষ অধ্যায়, আবার কেউ বলছে 2024 সালের বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে ভারতেও। কিন্তু প্রশ্ন হলো, দিল্লির রাজপথ উত্তপ্ত হলেই কি ভারতের সরকার পড়ে যায়? আরও বড় প্রশ্ন, ভারতের মতো একটি দেশে শুধুমাত্র ছাত্র যুবকদের একটি আন্দোলন নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে? আজকের ভিডিওতে আমরা কোনো আবেগ নয়, শুধুই রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করব। কারণ ইতিহাস বলে, আন্দোলন আর সরকার পতন এই দুটি বিষয় কখনোই এক নয়। বর্তমান পরিস্থিতি। ভারতের রাজধানী দিল্লি কয়েকদিন ধরেই অস্থির। ককরোচ জনতা পার্টি সিজেপি শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছে। প্রথমে আন্দোলনের মূল বিষয় ছিল শুধুই শিক্ষা, কিন্তু ধীরে ধীরে সেটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। পার্লামেন্টমুখী মিছিল আটকাতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করছে, লাঠিচার্জ হচ্ছে, পরবর্তীতে যন্তর মন্তরে আবারও সংঘর্ষ হয়েছে। পুলিশের দাবি তাদের বহু সদস্য আহত হয়েছে, আবার অন্যদিকে আন্দোলনকারীরা বলছে পুলিশ নির্বিচারে দমন অভিযান চালিয়েছে। উভয় পক্ষের ভিডিও আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটি দেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই সংঘর্ষ কি শুধু একটি আন্দোলন, নাকি এটি মোদি সরকারের জন্য বড় রাজনৈতিক সংকেত? এই আন্দোলনের পেছনে শুধু একটি দাবি নেই। ভারতের লাখ লাখ তরুণের দীর্ঘদিনের ক্ষোভ এখানে একসঙ্গে প্রকাশ পাচ্ছে। প্রথমত, একের পর এক প্রশ্ন ফাঁস। মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ এবং মূল্যায়ন পদ্ধতি নিয়ে বিতর্ক। আর দ্বিতীয়ত, উচ্চশিক্ষা শেষ করেও ভালো চাকুরি না পাওয়ার হতাশা। ভারত বিশ্বের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির দেশগুলোর একটি হলেও সেই প্রবৃদ্ধির সুফল সব তরুণের কাছে সমানভাবে পৌঁছায় না। আর এই ক্ষোভই সিজেপির আন্দোলনে নতুন শক্তি যোগ করেছে। এখন পর্যন্ত শুনে অনেকেরই মনে হতে পারে, এত বড় আন্দোলন হলে তো সরকার পড়ে যাওয়ারই কথা। কিন্তু এখানেই শুরু হয় ভারতের রাজনৈতিক বাস্তবতা। কারণ ভারতকে বুঝতে হলে শুধু আন্দোলন দেখলে হবে না, বুঝতে হবে ভারতের রাষ্ট্র কাঠামো, এবং সেখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় উত্তর। আজকে আমাদের আলোচনার ভিত্তি, বিশ্বের অনেক দেশে বড় আন্দোলন সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। বাংলাদেশে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, আরব বসন্তেও হয়েছে। তাহলে ভারত ব্যতিক্রম কেন? ভারতের মানুষ কি আন্দোলন করে না? অবশ্যই করে। কৃষক আন্দোলন হয়েছে, সিএএ বিরোধী আন্দোলন হয়েছে, বিভিন্ন রাজ্যে বড় বড় ছাত্র আন্দোলন হয়েছে। তবুও কেন্দ্রীয় সরকার কেন টিকে যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখব ভারতের এমন কিছু রাজনৈতিক বাস্তবতা যা অন্য অনেক দেশের সঙ্গে একেবারেই মিলে না। আর সেই বাস্তবতাগুলো বুঝতে পারলেই বোঝা যাবে বর্তমান সিজেপি আন্দোলন মোদি সরকারের জন্য রাজনৈতিক চাপ তৈরি করলেও তা থেকে সরাসরি সরকার পতনের সম্ভাবনা একেবারেই কম। প্রথম কারণ, ভারতের ফেডারেল শাসন ব্যবস্থা। এক রাজ্যের আগুন অন্য রাজ্যে ছড়ায় না। ভারতের বর্তমান আন্দোলন বুঝতে হলে প্রথমেই একটি বিষয় বুঝতে হবে, ভারত কোনো এককেন্দ্রিক রাষ্ট্র নয়, এটি একটি ফেডারেল রাষ্ট্র। অর্থাৎ একই সঙ্গে দুটি সরকার কাজ করে, একটি কেন্দ্রীয় সরকার আর একটি রাজ্য সরকার। এটাই ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক নিরাপত্তা। কথাটা আসুন একটু সহজ করে বোঝাই।
বাংলাদেশে যদি রাজধানী ঢাকায় সরকার বিরোধী বিশাল আন্দোলন শুরু হয়, তাহলে তার প্রভাব দ্রুততম সময়ের মধ্যে পুরো দেশে ছড়িয়ে পড়ে। কারণ প্রশাসন, রাজনীতি, ক্ষমতা সবকিছুর কেন্দ্র একটাই। কিন্তু ভারতে চিত্রটা সম্পূর্ণ আলাদা। ধরুন, দিল্লিতে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লাখো মানুষ রাস্তায় নেমেছে। তাতে কি কেরালার মানুষ একইভাবে আন্দোলনে নামবে, অথবা তামিলনাড়ু, অথবা পশ্চিমবঙ্গ? উত্তরটা বেশিরভাগ ক্ষেত্রেই না। কারণ ওই রাজ্যগুলোর মানুষের প্রথম রাজনৈতিক সম্পর্ক তাদের নিজস্ব রাজ্য সরকারের সঙ্গে। তাদের মুখ্যমন্ত্রী আলাদা, অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলও আলাদা। আর এই কারণেই দিল্লির উত্তাপ দিল্লিতেই সীমাবদ্ধ থেকে যাওয়ার প্রবণতা তৈরি হয়। সিজেপির আন্দোলনেও কি একই চিত্র? বর্তমানে সিজেপির আন্দোলনের কেন্দ্র কোথায়? দিল্লি। মূল দাবি কি? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অর্থাৎ আন্দোলনের কেন্দ্রবিন্দু রাজধানী। কিন্তু ভারতের 28টি রাজ্যের প্রতিটির রাজনৈতিক বাস্তবতা এক নয়। কোথাও কৃষকের ইস্যু বড়, কোথাও ভাষার প্রশ্ন, কোথাও আঞ্চলিক রাজনীতি, আবার কোথাও স্থানীয় নির্বাচন। যার ফলে দিল্লির একটি ইস্যু রাতারাতি পুরো ভারতের একক রাজনৈতিক ইস্যুতে পরিণত হয় না। আর এখানেই আন্দোলনের গতি অনেকটাই কমে যায়। এবার আসি দ্বিতীয় কারণে। ভারতের নিরাপত্তা ব্যবস্থা শুধু পুলিশ নয়, বহুস্তরীয়। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই ভাবছেন, পুলিশ যদি আন্দোলন সামলাতে না পারে, তাহলে কি সরকার পড়ে যাবে? ভারতের ক্ষেত্রে উত্তরটা এত সহজ নয়। কারণ ভারতের নিরাপত্তা ব্যবস্থা শুধু একটি পুলিশ বাহিনীর উপর দাঁড়িয়ে নেই। প্রথম স্তরে আছে রাজ্য পুলিশ, এরপর আছে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, আইটিবিপি, এনএসজি। এর পাশাপাশি রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থাটি বহু স্তরে সাজানো। এর মানে কি? একটি বাহিনী পরিস্থিতি সামাল দিতে না পারলে অন্য বাহিনী যুক্ত হতে পারে। ফলে কোনো একটি সংঘর্ষকে কেন্দ্র করে পুরো রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে। যন্তর মন্তরের ঘটনায় আমরা কি দেখলাম? প্রথমে দিল্লি পুলিশ, পরিস্থিতি জটিল হলে অতিরিক্ত নিরাপত্তা, ইন্টারনেট জ্যামার। নিরাপত্তা বলায় আরও শক্ত করা। অর্থাৎ রাষ্ট্র দ্রুত প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করেছে। এটি সরকারের জনপ্রিয়তার প্রমাণ নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো কিভাবে কাজ করে তার একটি উদাহরণ। তাহলে কি আন্দোলন ব্যর্থ? না, এই কথাও বলা যাবে না। আন্দোলন ইতোমধ্যে জাতীয় আলোচনার বিষয় হয়েছে। সরকারের ওপর চাপও তৈরি হয়েছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা রাজনৈতিক সুযোগ নেয়ার চেষ্টা করছে। কিন্তু সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি হওয়া আর সরকার পতনের পরিস্থিতি তৈরি হওয়া দুইটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আর ভারতের ফেডারেল কাঠামো এবং বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এই দুটি কারণেই সেই পার্থক্য তৈরি করে। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আসে, যদি এত বড় আন্দোলন হয়, তাহলে জনগণ কি শেষ পর্যন্ত সরকার পরিবর্তনের জন্য রাস্তায় নামবে, নাকি ভোটের বাক্সে যাবে? এর উত্তর লুকিয়ে আছে ভারতের নির্বাচন ব্যবস্থার ভেতরে। তৃতীয় কারণ, ভারতের নির্বাচন ব্যবস্থা। রাস্তা নয়, ব্যালটই এখন প্রধান অস্ত্র। এখন আমরা আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি লাখো মানুষ রাস্তায় নামে, যদি পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়, যদি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়, তাহলে সরকার পড়ে না কেন? উত্তরটা লুকিয়ে আছে ভারতের নির্বাচন ব্যবস্থায়। ইতিহাস বলছে,
গণ অভ্যুত্থান সাধারণত তখনই হয় যখন মানুষ বিশ্বাস করে ভোট দিয়ে আর কোনো পরিবর্তন সম্ভব নয়। ভারতে এখনও সেই বিশ্বাস পুরোপুরি ভেঙে পড়েনি। প্রতিটি 5 বছর পর জাতীয় নির্বাচন হয়, আবার বিভিন্ন সময়ে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। অর্থাৎ বছরের কোনো না কোনো সময় ভারতের কোথাও না কোথাও ভোট চলছে। আর এই নিয়মিত নির্বাচনী প্রক্রিয়া জনগণকে একটি সাংবিধানিক বিকল্প দেয়। ফলে ক্ষোভের একটি বড় অংশ শেষ পর্যন্ত ব্যালট বাক্সে গিয়ে প্রকাশ পায়। আর এটাই ভারতের সবচেয়ে বড় পার্থক্য। আজ যারা যন্তর মন্তরে আন্দোলন করছে তাদের অনেকেই আগামী নির্বাচনে সরকারকে রাজনৈতিকভাবে শাস্তি দেওয়ার পথকেও একটি বাস্তব বিকল্প হিসেবে দেখবে। এবার আসি চতুর্থ কারণে, বিরোধী দল ও নাগরিক সমাজের অস্তিত্ব। এটিও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়। ভারতের সরকারের সমালোচনা করার জন্য শুধু রাজপথই একমাত্র জায়গা নয়। সেখানে বিরোধী রাজনৈতিক দল আছে, আদালত আছে, বিশ্ববিদ্যালয় আছে, সাংবাদিক আছে, নাগরিক সমাজ আছে। আর এরা নিয়মিত সরকারের সমালোচনা করে। এই প্রতিষ্ঠানগুলো সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি করে, কিন্তু একই সঙ্গে ক্ষোভ প্রকাশের সাংবিধানিক এবং রাজনৈতিক পথও খোলা রাখে। অর্থাৎ সব অসন্তোষ একদিনে বিস্ফোরিত হয়ে সরকার পতনের দিকে যায় না। পঞ্চম কারণ, অজিত দোভাল ও রাষ্ট্রের নিরাপত্তা পরিকল্পনা। এখন আসি এমন একজন ব্যক্তির কাছে যার নাম ভারতের নিরাপত্তা আলোচনায় বারবার উঠে আসে, অজিত দোভাল। তাকে ভারতের স্থিতিশীলতার অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলবিদ হিসেবে উপস্থাপন করা হয়। গোয়েন্দা কার্যক্রম, নিরাপত্তা সমন্বয় এবং অফেন্সিভ ডিফেন্স নীতির মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে ভারতের নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করতে ভূমিকা রাখছেন। তবে এখানে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি। বর্তমান সিজেপি আন্দোলনে অজিত দোভাল ব্যক্তিগতভাবে বা সরাসরি কোনো ভূমিকা রাখছেন না। তাই তাকে এখনও আন্দোলনে টেনে আনার সময় হয়নি। কিন্তু জাতীয় নিরাপত্তা কাঠামো এবং গোয়েন্দা সমন্বয়ের ক্ষেত্রে তার দফতরের গুরুত্ব ভারতের রাষ্ট্র ব্যবস্থার অংশ হিসেবেই বিবেচিত হয়। ষষ্ঠ কারণ, ভারতের বৈচিত্র্য, যেটা আবার সরকারের জন্য এক ধরনের নিরাপত্তা। ভারতকে এক ভাষার দেশ ভাবলে ভুল হবে, এক ধর্মের দেশ ভাবলেও ভুল হবে। এক রাজনৈতিক সংস্কৃতির দেশ তো নয়। 22টির বেশি স্বীকৃত ভাষা, অসংখ্য জাতিগত পরিচয়, বিভিন্ন ধর্ম, হাজার হাজার রাজনৈতিক দল। আর এই বৈচিত্র্য অনেক সময় ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করে, কিন্তু একই সঙ্গে এটি একটি বাস্তবতাও তৈরি করে। একটি আন্দোলনকে পুরো দেশের একমাত্র আন্দোলনে পরিণত করা অত্যন্ত কঠিন। ভাষা, অঞ্চল, ধর্ম এবং আঞ্চলিক রাজনীতির ভিন্নতার কারণে একক জাতীয় গণ অভ্যুত্থান গড়ে তোলা ভারতের মতো দেশে অনেক বেশি কঠিন। আজ দিল্লিতে শিক্ষা ইস্যুতে আন্দোলন হচ্ছে, কিন্তু একই সময়ে দক্ষিণ ভারতের ভোটারের অগ্রাধিকার ভিন্ন হতে পারে, পূর্ব ভারতের মানুষের সমস্যা আলাদা হতে পারে। আর এই বাস্তবতা আন্দোলনের জাতীয় বিস্তারকে সীমিত করে ফেলে। তাহলে সিজেপির আন্দোলনের ভবিষ্যৎ কি? এই আন্দোলনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, কারণ এটি তরুণদের ক্ষোভ সামনে এনেছে, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা সামনে এনেছে, প্রশ্ন ফাঁসের মতো বিষয়কে জাতীয় বিতর্কে পরিণত করেছে, সরকারের উপর চাপও তৈরি করেছে। কিন্তু এই মুহূর্তে যে তথ্যগুলো আমাদের সামনে আছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এই আন্দোলন সরাসরি নরেন্দ্র মোদীর সরকারকে ক্ষমতাচ্যুত করার অবস্থানে এখনও পৌঁছায়নি, বরং এটি সরকারের জন্য একটি বড় রাজনৈতিক সতর্কবার্তা। সরকার যদি সমস্যাগুলো সমাধান করতে ব্যর্থ হয় তাহলে তার প্রভাব ভবিষ্যৎ নির্বাচনে দেখা যেতে পারে, কিন্তু সেই রাজনৈতিক মূল্য
আর তাৎক্ষণিক সরকার পতন দুটি এক বিষয় নয়। সবশেষ পরিস্থিতি, দিল্লির যন্তর মন্তরের উত্তপ্ত রাজপথ দেখে অনেকেই ভাবছেন ভারত কি নতুন কোনো গণ অভ্যুত্থানের দিকে এগুচ্ছে। বর্তমান তথ্য এবং ভারতের রাজনৈতিক কাঠামো বিশ্লেষণ করলে উত্তরটি ভিন্ন চিত্র দেখায়। ভারতের ফেডারেল ব্যবস্থা, বহুস্তরীয় নিরাপত্তা কাঠামো, নিয়মিত নির্বাচন, সক্রিয় বিরোধী রাজনীতি, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা এবং ভাষা, ধর্ম ও আঞ্চলিক বৈচিত্র্য সব মিলিয়ে ভারতের রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে যেখানে একটি আন্দোলন রাজনৈতিক চাপ তৈরি করতে পারে, নীতিগত পরিবর্তন আনতে পারে, এমনকি নির্বাচনে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। কিন্তু শুধুমাত্র রাজধানীতে সংঘর্ষ বা কয়েকদিনের বিক্ষোভের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের তাৎক্ষণিক পতন হবে এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ বর্তমান পরিস্থিতিতে নেই। তাই ককরোচ জনতা পার্টির আন্দোলনকে ভারতের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যায়, কিন্তু এটিকে কখনোই নরেন্দ্র মোদী সরকারের পতনের সূচনা বলা যাবে না। সরকারের পতনের সম্ভাবনার কথা যারা বলছে তারা বিশ্লেষণের চেয়ে অনুমান নির্ভর কথাই বলছেন বেশি।